আপনারা যারা গল্পগুচ্ছ পড়েছেন, গল্পগুচ্ছের সবগুলি গল্প না হলেও কিছু কিছু গল্প পড়েছেন, আপনারা দেখবেন যে তার এক ধরনের গল্প আছে যেখানে অতি প্রাকৃতিক উপাদান বেশি, যেমন কঙ্কাল বা ক্ষুদিত পাষাণ। কিছু গল্প আছে যেখানে মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ বা মনস্তাত্ত্বিক বিষয়টি প্রাধান্য পেয়েছে। আবার কিছু গল্প আছে যেখানে বাস্তবতা, একেবারে নিখাদ পল্লী বাংলার বাস্তবতা, এই বিষয়টি খুব প্রণিধানযোগ্য। মণিহারা গল্পে এই তিন ধরনের বাস্তবতার সম্মিলন ঘটেছে। আপনারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সম্পর্কে জানেন, তার সঙ্গে এই গল্পের নায়কের অর্থাৎ ফণীভূষণের কিছুটা সাদৃশ্য পাবেন। ফণীভূষণ তার ব্যবসায় খুব সুবিধা করতে পারছিল না একসময়। তার ব্যবসা, যাকে আমরা সাধারণ বাংলায় বলি লাটে ওঠার মতো অবস্থা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরেরও একসময় পাটের ব্যবসা ছিল, এবং যে বছর গল্পটি ভারতীতে প্রকাশিত হয় 1305 সালে, সেই বছর রবীন্দ্রনাথের ব্যবসাও কুষ্টিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সাদৃশ্যকে আমরা আর বেশি দূর টেনে নেব না, কিন্তু মণিহারা গল্পটি রবীন্দ্রনাথের একেবারে নিজস্ব। আমরা এই জন্য বলছি যে এই গল্পের ভিতর আপনারা ব্যঙ্গ পাবেন, কৌতুক পাবেন, কিছুটা প্রহসনের বিষয় আছে। আর যেমন ধরুন সেই কঙ্কাল যে উঠে আসছে, সেটি কোনো ক্রমেই দেখানো সম্ভব ছিল না। রবীন্দ্রনাথের ভূতের গল্পের সমস্যা হচ্ছে যে ভূত জিনিসটা দেখা হলে বোধহয় ভয় থাকে না, দেখা না হওয়ার জন্যই সেই ভূতের ভয়। কঙ্কালও সেরকম যদি দেখা হয়ে যায় তাহলে সেটি আর তেমন আকর্ষণীয় থাকে না। কঙ্কালের পিছনের চিন্তাটাই আমাদেরকে নাড়ায় বেশি। গল্পের প্রধান তিনটি চরিত্র আছে, আপনারা দেখবেন এই চরিত্রগুলির আন্তঃসম্পর্ক মহাশয় কোত্থেকে এলেন?
আমি রাঁচি থেকে এসেছি। কি করা হয়? ব্যবসা করে থাকি। কি ব্যবসা? রেশম, হরিতকি, কাঠের ব্যবসা। আহ, বেশ বেশ বেশ। তা কি না? পৈতৃক ব্যবসা তো, আজকালকার মতো কোনো নাম নেই। না না, আমি মহাশয়ের নাম জিজ্ঞেস করছি। হেথায় কি হেতু আগমন? বায়ু পরিবর্তন। মশাই, 6 বছর ধরে এখানকার বায়ু এবং তার সাথে প্রতিদিন 15 গ্রাম কুলেন সেবন করছি, কিন্তু কই, আমি তো তেমন কোনো ফল পেলুম না। বায়ু আর কুইনাইন একসঙ্গে সেবন করাটা অনুচিত। হয় বায়ু নয় কুইনাইন, দুটো একত্রে কদাচিৎ নয়। বেশ নতুন তত্ত্ব দিলেন তো মশাই, কিন্তু শুধু নির্মল বায়ু সেবন করার জন্যই কি এই জায়গাটা উত্তম? কথা মানতেই হবে, রাঁচি থেকে এখানে বায়ুর যথেষ্ট পরিবর্তন দেখা যাবে। তা এখানে কোথায় বাস করবেন? এই বাড়িতে। ব্যাপারটা আমার কাছে ভালো বোধ হচ্ছে না। কে এই লোকটা? কি তার অভিপ্রায়? ওই বাড়িতে কি কোনো গুপ্তধনের সন্ধান পেল? হ্যাঁ, ওই আমার নাম অমিয়কান্তি সেন। কি করা হয়? আমি এই গ্রামের ছাত্র পড়াই, নিশিডাঙ্গা জুনিয়র হাই স্কুলে মাস্টারি করি। কার্য শেষে প্রতিদিন এই সময় এই নদীর ধারে হাওয়া খেতে আসি। নিশিডাঙ্গা নামটা একটা অতি প্রাকৃতিক ভাব আছে। শুধু আমাদের স্কুলটা বাদ দিয়ে সেখানে অতি প্রাকৃতিক কিছু প্রবেশ করতে ভয় পায়। হ্যাঁ, এই যা বলছিলাম। কি বলছিলেন? বলছিলাম যে এই অতি প্রাকৃতিক ব্যাপারটা যে আপনি বললেন, তা ওই বাড়িতে থাকবার পর বুঝবেন। অর্থাৎ আপনি আমাকে সাবধান করতে এসেছেন? না, 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 না। আমি আপনাকে সাবধান করার কে মশাই? আপনি থাকবেন এটা আপনার অভিলাষ, তবে এই বাড়িটা একটা গল্প আছে। এরকম সব বাড়িরই একটা গল্প থাকে নাকি? না না, এই গল্পটা আর 10টা গল্পের মতো নয়। আমি এখানে আসবার 10 বছর আগে ওই বাড়িতে শ্রীযুক্ত ফণীভূষণ সাহা বাস করতেন। তিনি ব্যবসা করতেন, আর তার স্ত্রীর নাম ছিল মণিমালা। তোমাকে আজ কেমন উদাস উদাস লাগছে মনি? মনটা ভালো নেই বুঝে? জ্বরটা কি নামেনি দেখি? জ্বর নেই, কিন্তু কুইনাইনটা তবু চালিয়ে যেতে হবে, সাবধানের মান নেই। ওহো, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। আজ এক সাহেবের সঙ্গে আমার একচুট হয়ে গেল। সাহেবের সাথে তোমার দেখা হলো কোথায়? কমলগঞ্জে সকালবেলা নৌকা নিয়ে বেরিয়েছিলাম। ওই বড় একটা কাঠের চালান আসার কথা ছিল, ভেবেছিলাম ওটা কিনে কলকাতায় পাঠাবো। কিন্তু পাঠাতে পারো না। কি করে করব? কোথা থেকে এক সাহেব এসে আগে থেকে অর্ডার দিয়ে রেখেছে। আমারও নগদ পয়সা, আমিও বলে রেখেছি আগে। কিন্তু সাহেবের মুখের অনেক বেশি জোরালো। আমি তার নৌকায় গিয়েছিলাম বিষয়টা ফয়সালা। তুমি নিশ্চয়ই দু কথা শুনিয়ে এসেছো তাকে? হ্যাঁ, তার মাতৃভাষাতেই যদি জিজ্ঞেস করো। আর লাভের মধ্যে এই হলো যে চালানটা তোমার হাত থেকে ফসকে গেল। দেখো, চালান আসবে চালান যাবে, সম্মানটাই বড় কথা।
তুমি যে জুতো পরে অফিসে যাও, সাহেবরা কিন্তু এসব পছন্দ করে না। আরে জুতো পরা কি শুধু তাদেরই পৈতৃক অধিকার? আমার যখন খুশি আমি জুতো পরবো, যেখানে খুশি যাব। দেশটা আমার। মহাশয় কি বিবাহিত? অতএব একথা আপনাকে বলাই বাহুল্য, স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। আপনি এগুলোর কোন শ্রেণীতে পড়েন? যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত, সে যে কুশ্রী বা নির্ধন তা নয়, সে নিতান্ত নিরীহ। সে আমি আপনাকে দেখে অনুমান করতে পারি। হ্যাঁ, আপনি যদি জিজ্ঞাসা করেন কেন আমি এখানে নির্বাসিত হয়ে স্ত্রীর কাছ থেকে একলা পড়ে থাকি, এ ব্যাপারে আমি অনেক কিছু ভেবে রেখেছি। যার যা প্রবৃত্তি এবং ক্ষমতা, তার চর্চা না করলে সে সুখী হয় না। সিংহে শান দেওয়ার জন্য হরিণ শক্ত গাছের গুড়ি খোঁজে, কলা গাছে শান দিয়ে তার সুখ হয় না। কাণ্ডজ্ঞান তাই বলে, কিন্তু ফণিভূষণ বাবুকে হঠাৎ আপনার কলা গাছ মনে হলো কেন? নরনারীর ভেদ হওয়া থেকে শুরু করে স্ত্রী জাতি দুরন্ত নানা কৌশলে নিজের বশে আনবার বিদ্যা চর্চা করে আসছে। কিন্তু যে স্বামী নিজেই বশ হয়ে থাকে, তাকে কি বলবেন সেগুন গাছ? হয়তো সেগুন গাছ না হওয়াটাই ছিল ফণিভূষণের জন্য চিত্তসুখ। কিন্তু স্ত্রী বেচারি যে বেকার হয়ে পড়ে, মাতামহীদের কাছ থেকে শত লক্ষ বছরের সান্ধ্যা তার উজ্জ্বল বরুণাস্ত্র এবং অগ্নিবাণ এবং নাগপাশ বন্ধনগুলি যে নিপুণ হয়ে গেল, তাতে যে ফণিভূষণের সংসারটা একটা রণক্ষেত্রের পরিবেশ ধারণ করে থাকেনি, তাই বা কম কিসের? অভাগা ফণিভূষণ আধুনিক সভ্যতার চল থেকে অত্যন্ত ভালো মানুষটি হয়ে বের হয়ে এসেছিল। দাম্পত্য তার তেমন সুযোগ ঘটেনি, আর ব্যবসায় সে কোনো সুবিধা করতে পারেনি। একটা দুঃসংবাদ আছে বাবু, কিন্তু কিভাবে যে বলবো সেটাই ভাবছিলাম। এতে ভাবাভাবির কি আছে, বলেই ভালো। নারায়ণগঞ্জ থেকে লোক এসেছে, বলেছে পাটের দাম পড়ে গেছে, আমরা বড় ধরনের একটা মার খেয়েছি। ভেবে চিন্তেই তো কিনেছিলাম, দামটা পড়ে গেল কি করে? হারিয়া দালালদের চাল বাবু, সেটা আমার আপনার পক্ষে বোঝা দায়। যাক, যা হবার তা হবে। আচ্ছা, ওই লোকটা কি ঢাকায় শাড়ি নিয়ে এসেছিল? অমূল্যকে বলা ছিল লোক পেলে পাঠিয়ে দেবে। আগে হ্যাঁ বাবু, এই যে পাঠিয়েছে। তোমার হাতেই ছিল, আমি খেয়ালই করিনি, বুঝলে বুঝুন। বাহ, চমৎকার হয়েছে। অমূল্যদের রুচিটাই আলাদা। খুব দামি শাড়ি মনে হচ্ছে বাবু। আরে তাঁতি ডেকে অর্ডার দিয়ে বানানো শাড়ি হলে এমনই হওয়া চাই। মনি, মনি, দেখে যাও তোমার জন্য কি আনিয়েছি। বাবু, আরো কিছু কথা ছিল যে। সে হবে কোন বিদু? কিন্তু হরিতকির বায়নাটা এ মাসে না দিলে যে সমস্যা আছে। আহা, তুমি না একটা যাচ্ছে তাই বিদু। বললাম তো, সে আমি দেখবো পরে। তুমি একটা কাজ করো, উপর থেকে আমার ওই শালটা নিয়ে এসো, যাও। আগে মনি, দেখো তো পছন্দ হয় কিনা। গেলবার দুটো দিলাম, একবার তো পরেও দেখলে না। কি কেমন হলো? পছন্দ হয়েছে? বাহ, শুধু এইটুকু ছোট্ট একটা হুম। তোমার ভান্ডারে শব্দের তো অভাব কেন? আমি ভাবছি তোমার ভান্ডারের সত্যিকারের অভাবের কথা। শুনলাম আজ সকালে গগন শাহ এসেছিল কোনো পাওনা চাইতে। গগন বুড়োকে তার পাওনা বুঝিয়ে দিয়ে বিদায় করে দিয়েছে।
আসলে পাওনা নয়, বাজুবন্ধের দাম। একবার তো পরেও দেখলে না। উল দিয়ে কি বুনছো মনি? মধুসূদনদের মেয়ের জন্য একটা জাম্পার বুনছি। ও, আমি কিন্তু অন্য কিছু আশা করেছিলাম। আমি ভাবছিলাম আজকের দিনটা তো এমনিতে একটু আলাদা, দিনটাকে আরো আলাদা করার জন্য তুমি উল বুনছো। মানে? না, এর কোনো মানে টানে নেই। আচ্ছা, তুমি জানতে চাইলে না আজকের দিনটা কেন আলাদা? কেন আলাদা? যাক, তবুও জিজ্ঞেস করলে। মা বেঁচে থাকলে অবশ্য তোমাকে বলতেন। আজকের দিনে মা আমাকে প্রথম সূর্যের আলো দেখিয়েছিলেন, এই পৌষের দিনে। ও, আজ তোমার জন্মদিন? আচ্ছা, এই উলের জামাটা আমাকে দেবে? এটা তো মধুসূদনদের মেয়ের জন্য। তাহলে নিচের ওই বাগান থেকে আমাকে একটা ফুল এনে দাও। এখন বাগানে যেতে ইচ্ছে করছে না, আমি বরং তোমাকে এক কাপ চা এনে দিই। কাকিমা, উবের বাড়ি থেকে মা ঠাকুরন এসেছেন। তুই বল গিয়ে, তোর কাকিমার শরীরটা ভালো নেই, তিনি শুয়ে আছেন। কিন্তু আমি যে বলে দিয়েছি আপনি আর কর্তাবাবু বসে গল্প করছেন। বেশ করেছিস নিধিরাম সর্দার। এখন বল গিয়ে যা যে গল্প করতে করতে আমার সেই পুরনো ব্যায়ামটা আবার দেখা দিয়েছে, আমি শয্যা নিয়েছি। সে আর বলতে হবে না কাকিমা, ওনারা সিঁড়ি দিয়ে উঠে পড়েছেন। এত বড় আজব ব্যাপার বাবু। কি আজব ব্যাপার? না মানে আমি বলছিলাম কি বলছিলে বলো। বলছিলাম যে একদিকে 4 আনা লাভ তো অন্যদিকে 8 আনা ক্ষতি, এভাবে চলবে কি করে? আগে যেভাবে চলেছে সেভাবেই চলবে। এ নিয়ে এত চিন্তা কেন? আমি ভাবছিলাম বাবু। হ্যাঁ, তো তুমি কি ভাবছো? মানে আমি বলছিলাম যে নির্ঘাত কোনো গ্রহের ফের, শনির দৃষ্টি পড়েছে। না হলে আপনার মতো লোক ঠকতে পারে? মা লক্ষ্মী তো আপনার দুটো হাত ধরে বসে থাকার কথা। ওসব শনি টনি কিছু নয় বিধু। ব্যবসা হচ্ছে হিসাব নিকাশ। হিসাবে কোথাও ভুল হয়েছে, আবার নতুন করে হিসাব করতে হবে। আমি বলি কিছু পূজা অর্চনা করতে হবে কিনা। নিদেন পক্ষে ব্রাহ্মণ ভোজন। ও গ্রামের রসিক বাবুর কিভাবে মুশকিল আসান হলো ব্রাহ্মণ তোষণ করে। না না বিধু, মনে ওসব পছন্দ করে না, ওসবের দরকার নেই। বাবু, গিন্নিমা তো পালা পার্বণও ব্রাহ্মণ বিদেয় করেন না। একটা দুটো বৈষ্ণবীকে 2 পয়সা ভিক্ষেও দেন না, দরজা থেকে তারা ফিরে যায়। তোমার এই সংস্কার আমার পছন্দ নয় বিধু। মনির কি ভালো লাগে না লাগে এ নিয়ে তোমার কাছ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। একটা দুটো ছেলে পুলে থাকলে গিন্নিমাও অন্য মানুষ হয়ে যেতেন, বাড়িটাও কেমন বদলে যেত। বিধু, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। যাও যাও। মনির কি ভালো লাগে মনি কি তা জানে? আমার জানার প্রশ্ন কি আর ওঠে?
বুঝলেন মশাই, বিধাতা মণিমালাকে নিষ্ফলা করিয়ে রাখলেন, তাকে এমন কিছু দিলেন না যে তার আপন লোহার সিন্ধুকের মণিমাণিক্য থেকেও বেশি করে বুঝতে পারে। মণিমালার প্রচুর মণিমাণিক্য ছিল নাকি? হ্যাঁ, স্বামীর আদর ছাড়া যা পেয়েছে সবই সে জমা করে রেখেছে। ওই যে বাজুবন, কি ছিল না তার বলুন তো মশাই? সব সব জমা ছিল ওই সিন্ধুকে। তাহলে তো সিন্ধুকটা আবার খোঁজ করতে হয়। বলছিলাম কি, মণিমালা নিজের মনটাকে ওই সিন্ধুকে জমা রেখেছিল। সে কাউকে ভালোবাসতো না, কারোর জন্য চিন্তা করতো না। তাতে মণিমালার মাথা ব্যথাটা নিশ্চয়ই কম ছিল। ওই ঘরকন্যার কোমরের ব্যথাটা তো ছিল না সে সংসারে। আপনি বিরক্ত হচ্ছেন মশাই? মোটেও না, স্ত্রী জাতি সম্পর্কে আপনার বিশ্লেষণ শুনে বড়ই আমোদ পাচ্ছি। আমার বিশ্বাস কি জানেন, পুরুষের ভালোবাসায় মেয়েদের বল, তাদের জীবন ব্যবসায়ের মূল ধন। এই জন্যই বোধহয় বিধাতা ভালোবাসার মানযন্ত্রটি মেয়েদের মনের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন, পুরুষদের দেননি। বিধাতার দোষ দিই না। বিধাতা যথেষ্ট ভিন্ন করে নারী ও পুরুষকে সৃষ্টি করেছিলেন, কিন্তু সভ্যতার ভেদ যাবে কোথায়? এখন পুরুষও নারী হচ্ছে, নারীও পুরুষ হচ্ছে। তাই শুভ বিবাহের আগে আপনি পুরুষ বিবাহ করছেন না নারী, তা কোনো মতে নিশ্চয় করতে না পেরে বরকন্যা উভয়ের চিত্ত, বুঝলেন মশাই, বরকন্যার উভয়ের চিত্ত আশঙ্কায় দূর দূর করতে থাকে। মশাই কি বিরক্ত হচ্ছেন? না তো ওই ফণীভূষণ বাবুর কি হলো? তার ব্যবসা তখন লাটে উঠেছে। বাবু, কমলগঞ্জের নিতাই শেঠ আমাকে স্রেফ জানিয়ে দিল যে বাকিতে আর মাল দেবে না। আরো বলল ভুসিমালের দুটো চালান তারা আটকে রাখবে, যদি না পাওনা টাকার সবটা তাকে বুঝিয়ে দেন। নিতাই শেঠদের না হয় সামাল দেওয়া যাবে, ওরা ঘরের লোক, কিন্তু কলকাতার মৃত্যুর দিন নিয়ে কি করি বলতো? ওরা চিঠি লিখেছে, ক্রেডিট আর চলবে না, নগদ দিতে হবে। হঠাৎ করে এই সমস্যাটা কেন দেখা দিল বাবু? এমন তো আগে কখনো হয়নি। ইংরেজ ব্যবসায়ীরা চাপ দিচ্ছে, তারা চায় আমার অবস্থানটা একটু নাজুক হোক, তাতে তাদের রাগও মেটে, প্রতিদ্বন্দ্বীর সংখ্যাও কমে। এখন কি করা যায় বাবু? আমিও তাই ভাবছি। বলছিলাম কি একবার কলকাতা গিয়ে দেখলে কেমন হয়? সেখানে তো আপনার দেনাদার 2-4 জন রয়েছেন। সে তো অনেক সময়ের ব্যাপার, অত সময় তোমার হাতে নেই। না বিধু, তুমি ঠিক বলেছ, সেই ভালো, তাতেই কাজ হবে। কি ভালো বাবু? শাহজাদপুরে কিছু ব্যবসায়ী আছেন যারা উপযুক্ত বন্ধক রেখে ঋণ দেয়। ভাবছি তাদের কাছেই যাব, তারা পেশাদার মানুষ, কে ঋণ নিল কে নিল না তা ভূগোলময় রাষ্ট্র করতে যায় না। কালকেই রওনা দেবো ভাবছি, কি বলো বিধু? কিন্তু বন্ধক কেন, তোমার গিন্নিমার গয়না আছে না, সেই যথেষ্ট, তাতেই হবে। এই অন্ধকারে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না। অবশ্য বিধাতা তোমাকে এমন রূপ দিয়েছেন যে অধমের গৃহ কোনো আলো হয়ে যায়। তোমার মনে আছে মনি, সে প্রথম যখন আমাদের বিয়ে হয়, আমাকে ছাড়া তোমার চুল বাঁধাই হতো না। আর একটা হাতির দাঁতের চিরুনি ছিল, চুল আঁচড়াতে গেলে মনে হতো ওটা যেন ভেঙে যাবে। কিছু বলবে আমাকে? না, তেমন কিছু না। সেদিন বলছিলে না আমার ভান্ডারের কথা, সে ভান্ডার কিছুটা শূন্য হয়েছে, অসময়ে। মানে? মানে আমার টাকা আটকে আছে কয়েকটা জায়গায়, অথচ বাজারে আমার ক্রেডিট রাখা কঠিন হয়ে পড়েছে। তো
আটকানো টাকাগুলো বের করে নিলেই পারো। সেজন্য সময়ের প্রয়োজন, কিন্তু তার আগে লাখ দেড়েক টাকা আমাকে বাজারে দেখিয়ে আনতে হবে, তবেই একদিনে সংকট মোচন হয়। তাই বলছিলাম কি, তোমার গহনাগুলো পেলে ওগুলো বন্ধক রেখে লাখ দেড়েক টাকা। কিছু বলছো না যে মণিমালা? ও বুঝেছি, ঠিক আছে। কে? ও বিধু, কিছু বলবে? বাবু বলছিলাম কি, গিন্নিমার গয়নাগুলো নিয়ে শাহজাদপুর কালকেই কি যাবেন? সঙ্গে কিছু পাইক পেয়াদা দেই, রাস্তাঘাট ভালো নয়। না বিধু, আমি অনেক ভেবে দেখলাম, তোমার ওই গিন্নিমার গয়না আমি বন্ধক রাখবো না। তাছাড়া ঘরের জিনিস অন্যের সিন্ধুকে থাকাটা ঠিক না, এতে অকল্যাণ হয়। আমি ভাবছি কালই কলকাতায় রওনা দেব। ক্রেডিটের বদনামটা না হয় থাকবে আরো কিছুদিন। তাছাড়া দেনাদারদের থেকে টাকাটা উসুলও করা যাবে এই সুযোগে। কিন্তু বাবু। বিধু, কোনো কিন্তু নয়, তুমি কালই কলকাতা যাওয়ার ব্যবস্থা করো। ঘরের অকল্যাণ হবে এসব কথা বাবু বলছেন? সব তো শুনলে মধুদা, এখন পরামর্শ কি? আমি কি পরামর্শ দেব বলো? তোমাদের আশ্রয় পেয়েছি, এই তো আমার জন্য যথেষ্ট। মধুদা, বাবু কখনোই টাকা সংগ্রহ করতে পারবে না, সেটাতেই টান পড়বে। সে সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু ধরো যদি টাকাটা উনি সত্যি সত্যি পেয়ে যান। তুমি বাবুকে এখনো চিনলে না? গোমস্তামশাইকে জিজ্ঞেস করে দেখো, তার মাথার উপর ঋণের বোঝাটা কত ভারী। সে আমি টের পাই। তাহলে তুমি বলছো ওকে গহনা দিলে তখন আর ফেরত পাবো না? বাবুকে গয়না দেয়া আর জলে ফেলা একই কথা। তাহলে কি করা যায়? গয়নাগুলো নিয়ে এই বেলা বাপের বাড়ি চলো। এই বেলা? দেরি করা যায় না, বাবু এসে পড়লে আর তোমার যাওয়া হবে না। ঠিক আছে, তুমি ব্যবস্থা করো। ঠিক আছে। গয়নার বাক্সটা আমাকে দাও। সে পরে হবে, আগে নৌকা ছাড়ো। আজ সারাদিন এমন বৃষ্টি হলো, গুমট ভাবটা কিছুতেই কাটছে না। এমন বুনো গরম, এমন একটা ভারী চাদর চাপিয়েছ, গরম লাগছে না? খুলে ফেললেই পারো। গোমস্তার চিঠি, মনে হচ্ছে জরুরি। বাবু,
শত সহস্র নমস্কার আনতে একটি জরুরি কথা জানানো আবশ্যক হয়ে গেল। সেটি এই যে গিন্নিমাকে নিয়ে আমাদের মধুসূদন গিন্নিমার পিত্রালয়ে গেছে। ওই মধুসূদন বাবুর এমন স্পর্ধা, শুধু একটি চিঠি লিখে গেছে, কর্ত্রীকে পিত্রালয়ে পৌঁছাইতে গেলাম। এতে কুঠির কাজের যে ক্ষতি হবে তার চেয়ে বেশি প্রশ্ন জাগে, গিন্নিমা কেন গেলেন? আপনি বাড়ি নেই, সেখানে ঘর শূন্য ফেলে তিনি চলে গেলেন। বিষয়টা বাবু আমার কাছে ভালো বোধ হচ্ছে না। মনি পিত্রালয়ে গেছে কেন? ও, বুঝেছি। গয়না চাওয়ায় তোমার রাগ হয়েছে। তাহলে আমার থেকে গয়না তোমার কাছে অনেক বেশি প্রিয়। ঠিক আছে, এই যদি তোমার বিচার হয় তবে তাই হোক। আমার কর্তব্য আমি করে যাব। তোমাকে কখনো জিজ্ঞেস করবো না কেন গেলে, কেন গয়না নিয়ে তোমার এত ভয়। বাবু, চুপ করে থাকলে কি হবে? গিন্নিমার একটা খবর তো নিতে হয়। ঠিক আছে, আমি আজই গিন্নিমার পিত্রালয়ে যাচ্ছি। কোনো খবর পাওয়া গেল দাদামশাই? না রে, কোনো খবরই পাইনি। কাকিমা কি তাহলে হাওয়ায় মিলিয়ে গেলেন? হাওয়ায় নয়, জলে। এখন মনে হচ্ছে মধুবাবুকে পাওয়া গেল না কোথাও? বরং সেই হাওয়া হয়ে গেছে। মণিমালা, দারোয়ানকে বলবি যাত্রা দেখতে যাওয়ার আগে সব দরজা যেন খোলা রেখে যায়। মেলায় নানা ধরনের মানুষ এসেছে, দরজা খোলা রাখতে সাহস হয় না। তোকে যা বলছি কর। তবে দারোয়ান যাক, আমি জেগে পাহারা দিই। না, সে হবে না। তোদের দুজনকে যাত্রা দেখতে যেতে হবে। আজ তোমাকে ধরা দিতেই হবে।
কি মনে হলো? কি? আপনি এই গল্প বিশ্বাস করলেন না? আপনি বিশ্বাস করেন? না। কেন করি না তার কিছু যুক্তি দিচ্ছি। প্রথমত, প্রকৃতি দেবী উপন্যাস লেখিকা নন। তার হাতে বেজায় কাজ, তার সময় নেই সময় নষ্ট করবার। আর দ্বিতীয়ত আমি শ্রীযুক্ত ফণীভূষণ সাহা। আমি আগেই এরকম একটা কিছু মনে করেছিলাম। আচ্ছা মশাই, আপনার স্ত্রীর নাম কি ছিল? নৃত্যকালী।